নমস্কার। পড়ছি স্বর্গত লেখক নারায়ণ সান্যালের লেখা উপন্যাস রূপমঞ্জরি। রূপমঞ্জরির এখন চলছে দ্বিতীয় খণ্ড এবং রূপমঞ্জরি এই অডিও সিরিজ অনুসারে আজ শুরু হতে চলেছে এর 32তম পর্ব, অর্থাৎ রূপমঞ্জরি অডিও বুক 32nd পার্ট শুরু করলাম। রূপেন্দ্র গোযানে যেতে স্বীকৃত হলো না, তবে একই সঙ্গে অশ্বারোহণে যেতে আপত্তি করলেন না। গো গাড়ির সঙ্গে অশ্বারোহী একই তালে যেতে পারে না, তবে পথে যখন বিপদ কিছু নেই তখন আগে পিছে গেলে ক্ষতি নেই। বড় পাণ্ডা আরও সংবাদ দিলেন যে কোনারক সম্পূর্ণ জনহীন নয়, 3-4 ঘর মানুষ ওখানে বসবাস করে। খুর্দা রাজার নিষ্কর প্রজা তারা, সপ্তাহান্তে পিপলির হাটে তারা বাজার করতে আসে। খুর্দার রাজা তাদের নিয়োগ করেছেন যাতে আশপাশের গৃহ নির্মাণের ছেড়া এই ভাঙা মন্দিরের পাথর তুলে নিয়ে না যায়। বড় পাণ্ডা তাদের দলপতি মহানন্দ দাসপাত্রকে একটা হাত চিঠি লিখে দিলেন যাতে ওই 3 জন যাত্রীর ঠিকমতো দেখভাল করা হয়। অবশ্য দাসপাত্র এবং তার 3 ঘরের আত্মীয় স্বজনেরা সবাই নিরক্ষর, চিঠি পড়তে পারবে না, তা হোক অন্তত পাঞ্জা ছাপটা চিনবে। শুক্লা চতুর্দশীর সন্ধ্যা রাত্রে গোযানে যাত্রা করলেন সস্ত্রীক দুর্গা গাঙ্গুলি। মধ্যরাতে শুক্লা চতুর্দশীর নিশাপতি এখন প্রায় মধ্য গগনে, মধ্যের কাছাকাছি। আকাশ নির্মেঘ, তবু বাঁধ ভাঙা চাঁদের উপচে পড়া জ্যোৎস্নায় নক্ষত্র কুলরমণীরা আজ নিষ্প্রভ। ফাল্গুনের মাঝামাঝি, সূর্য এখন কুম্ভ রাশিস্থ, আগামীকাল পূর্ণিমা। তাহলে এই মধ্যরাত্রে সূর্যদেব কুবিন্দুর কাছে পিঠে। হিসাব মতে এখন পূর্ব গগনে বৃশ্চিক রাশির উদয় হবার কথা। হ্যাঁ, তাই রূপেন্দ্রনাথের লক্ষ্য হল রক্তাম্বরা জ্যেষ্ঠা পূর্ব সমুদ্রে অবগাহন সেরে সবে উদিত হয়েছেন। গণিত জ্যোতিষে রূপেন্দ্রনাথের কিশোরকাল থেকেই আগ্রহ। পিতৃদেবের কাছে এবং গুরু তর্কা পঞ্চাননের সাহায্যে রাশিচক্রের গতিছন্দ এবং জ্যোতিষ্কতির মধ্যে উজ্জ্বল অনেক নক্ষত্র ভালোই চিনতে পারেন। অশ্বের গতি সংবরণ করে ঊর্ধ্ব গগনে পূব থেকে পশ্চিমে একবার তাকিয়ে দেখলেন। বৃশ্চিক রাশির প্রশ্নবোধক চিহ্নের পূর্ববর্তী তুলা রাশির নক্ষত্র চতুষ্টয় পূর্ণ চন্দ্রিমার প্রভাবে আজ অপ্রকাশ। কন্যা রাশির চিত্রা এক দৃষ্টি তাকিয়ে দেখছে সমুদ্র তীরের ওই একক অশ্বারোহীকে। সিংহ রাশির মঘা চন্দ্র সন্নিকটবর্তী হওয়া সত্ত্বেও অদৃশ্য নয়। পশ্চিমাকাশে অশ্বিনী কুমারদ্বয়কে শনাক্ত করা যায় কি না যায়। রক্তবসনার রোহিণী এখনো অস্তমিত হননি। চিত্রার অদূরে জলজল করছে স্বাতী। উত্তর আকাশে সপ্তর্ষি মণ্ডল ব্যতি রেখে শনাক্ত করা যায় স্বর্গীয় বিনয় অভিজিৎকে এবং হংস বলাকার শীর্ষে কি নাম যেন উজ্জ্বল সাদা নক্ষত্রটিকে। এছাড়া চন্দ্রের অনতি দূরে সজ্ঞান প্রভায় ভাস্বর দেবগুরু বৃহস্পতি, বাদ বাকি শত সহস্র কৌতূহলী নক্ষত্র ললনা, যারা অমাবস্যার রাত্রে তারকাপুরীর অসংখ্য বাতায়ন পথে উঁকি ঝুঁকি দেয়। আজ তারা পূর্ণচন্দ্রের মায়ায় সুষুপ্ত। জগন্নাথ ধামের অধিকাংশ ভদ্রাসনেই নেমে এসেছে মধ্যরাত্রির গাঢ় তন্দ্রিমা। তবু শহরের এ প্রান্তে ও প্রান্তে এই মধ্যরাত্রেও আলোর আভাস। আগামীকাল দোল পূর্ণিমা, বৈষ্ণবদের শ্রেষ্ঠ পুণ্যাহ, নন্দলালার রঙিন উৎসব, আবির ফাগ রংদোলের হরি। আবার অন্যদিকে গৌড়ীয় বৈষ্ণবদের পরম গুরু শ্রী শ্রী চৈতন্যদেবের জন্মতিথি। 257 বৎসর পূর্বে
এমনই এক দোল পূর্ণিমার পুণ্যরাত্রে শচীমাতার গৃহে অবতীর্ণ হয়েছিলেন গোরাচাঁদ। ফলে বেশ কিছু গৃহাভ্যন্তরে এই মধ্যরাত্রেও কর্মব্যস্ততা, মিঠাইয়ের দোকানে রাত্রি জাগরণ ক্লান্ত ভিয়েনের আয়োজন। অর্ধদণ্ডের মধ্যে এইসব আলোকোজ্জ্বল ব্যস্ততার এলাকা অতিক্রম করে এলেন অশ্বারোহী। এখন বিশ্ব চরাচরে তিনি নিতান্ত একা। দু একটি নিশাচর পক্ষী এখনো বালুকা বেলায় শিকার অন্বেষণে ব্যস্ত। অশ্বের আস্কন্তিত গতিশব্দে তারা জোড়া পায়ে দূরে দূরে সরে যায়। পদতলে আদিগন্ত বেলাভূমি, সমুদ্র আর মহাকাশ হারিয়েছে তাদের পৃথক সত্তা। রূপেন্দ্রনাথের দক্ষিণে ভরা কোটালের অতন্দ্র জলোচ্ছ্বাস, আর বামে জ্যোৎস্না প্লাবিত নিশুতি প্রকৃতি। সন্ধ্যারাত্রে গো শকটে গাঙ্গুলি খুড়োকে সস্ত্রীক রওনা করে দিয়েছেন। মিনু একদিনের সংসার পাতার নানান সরঞ্জাম সঙ্গে নিয়ে গেছে। চাল ডাল আনাজপাতিও নিয়ে চলেছে। রসিকতা করে রূপেন্দ্রনাথকে বলেছিল, কাল আমার পূর্ণিমের বেরোতো ঠাকুরমশাই, আমাদের গাছতলার পাতা সংসারেই দুটি অন্ন সেবা করে আমাদের গো জন্ম উদ্ধার করবেন। রূপেন্দ্রনাথ হাসতে হাসতে বলেছিলেন, উপায় কি? না হলে দোল পূর্ণিমার দিন উপোস করতে হবে, বড় জোর কাঁচা ফলার, তার চেয়ে তোমার বকনা জন্ম উদ্ধার করাই ভালো। কালিক হিসাবে তিনি 2 প্রহর কাল পশ্চাৎপর্তী। উনি আশা করেছিলেন অর্ধরাত্রির ব্যবধান থাকলে গোযান ও অশ্বারোহী একই সময় লক্ষ্যস্থলে উপনীত হবে। বাস্তবে হিসেবটি মেলেনি। 2-3 ক্রোশ দূর থেকে কোনারক মন্দিরের চূড়াটি চন্দ্রালোকে দেখতে পেয়েছিলেন, কিন্তু সারা পথে গোশকরটি দৃষ্টিগোচর হয়নি। বালুবেলার উপর মাঝে মাঝে একজোড়া সমান্তরাল চাকার দাগ অবশ্য নজরে পড়েছে, তাতে বুঝেছেন গোশকট ওর পূর্ববর্তী। পল্লীওয়ালা মিনুর ভাগ্যের মতো টলতে টলতে গোযানের বক্রচিহ্ন কোন অলক্ষ্য দিগন্তের দিকে চলেছে। অর্ঘ্যতীর্থে যখন উপনীত হলেন, তখনও সূর্যোদয় হতে অর্ধদণ্ড বাকি। পূব আকাশ ফর্সা হয়ে এসেছে। দেবারি গুরু শুক্রাচার্য সমুদ্র তলের কাছাকাছি। পাখির কাকলি জেগেছে বনে বনান্তরে। মন্দিরের অদূরে প্রকাণ্ড এক অশ্বত্থ বৃক্ষমূলে মিনু কিলিঞ্চক বিছিয়ে তার সাময়িক সংসার পাতছে। ওকে দূর থেকে আসতে দেখে উঠে দাঁড়ালেন। অশ্বপৃষ্ঠ থেকে অবতরণ করে রূপেন্দ্রনাথ একটি ছদ্ম অভিবাদন করলেন। মিনু বললে, তোমাকে কি দারুণ দেখাচ্ছে সোনাদা, যেন সত্যিকারের রাজপুত্তর। মাথায় উষ্ণীষ, মাজায় তলোয়ার, পক্ষীরাজ ঘোড়ায় চড়ে চলেছে কোন রাক্ষসপুরীতে রাজকন্যাকে উদ্ধার করতে। রূপেন্দ্র বললেন, আর কুঁচ বরণ রাজকন্যা, তার মেঘ বরণ চুল এলিয়ে কোথায় বীণা বাজাবেন, তা নয় 3 পাথরের উনানে কাঠি কুঠি গুঁজে ফুঁ পাড়ছেন। খুড়োমশাকে দেখছি না যে। মিনু চোখ বড় বড় করে বলল, কে রাক্ষসরাজ? কাল রাত্রে তার জ্বর এসেছে, গো গাড়িতেই শুয়ে আছেন, নামেননি। গরু দুটিকে খুলে দেওয়া হয়েছে, তবে সামনে পিছনে ঠেকো দিয়ে গাড়োয়ান গোযানটি ভূমির সমান্তরালে রেখেছে, উপরে টাপর তোলা। রূপেন্দ্রনাথ পরীক্ষা করলেন দুর্গা গাঙ্গুলিকে। না, এখন জ্বর কমে গেছে, তবে নারীর গতি ভালো নয়, সর্বাঙ্গে বেদনা। গাঙ্গুলি বললেন, ও কিছু নয়, পূর্ণিমে তো এ সময় বাতের ব্যথাটা চাগায়। তার উপর কাল সারা রাত 2 চোখের পাতা এক করতে পারিনি। সারাটা পথ হরয়ে নম কৃষ্ণ কীর্তন গাইতে গাইতে এইছি যে গো গাড়ির ভিতরে। রূপেন্দ্রনাথের সঙ্গে ঔষধের পুলিন্দাটা নিত্যসঙ্গী। কি একটা শিকড় বার করে খল নড়িতে বেটে মধু সহযোগে খাইয়ে দিলেন। বললেন, অন্নগ্রহণ আজ আর নাই করলেন, দেখি কাঁচা ফল আর কি পাওয়া যায়। গাঙ্গুলি বললেন, সেসব ব্যবস্থা তোমার খুড়িমা জগন্নাথ ধাম থেকেই করে এনেছেন। ফল মূল মিষ্টান্ন সবই সঙ্গে মজুত আছে। এখন মুশকিল হচ্ছে চন্দ্রভাগা নদীর মোহনাটা কোথায়?
এ বেটা গাড়োয়ান তো কিছুই জানে না দেখছি, অক্কতীর্থের নামই শোনেনি গদ্ধবটা। রূপেন্দ্রনাথ অল্প কিছুক্ষণের মধ্যেই সে সংবাদ সংগ্রহ করলেন। জীর্ণ দেবদেউলের পশ্চাতে কিছু দূরে 2-3 ঘর মানুষের বাস। একটু এগিয়ে যেতেই একটি ঘর থেকে বার হয়ে এলেন নগ্নগাত্র এক প্রৌঢ়। উপবিধারী ব্রাহ্মণকে দেখে দণ্ডবৎ হলেন। তার পিছন পিছন বার হয়ে এসেছিল 2টি শিশু। বড়টি ওর কন্যা, বছর 10-12, ছোটটি পুত্র, বছর 6-7। তারা ধমক খেল, যেহেতু দণ্ডবৎ হতে ভুলেছে তারা। হ্যাঁ, ইনি দাসপাত্র, কন্যার নাম সুভদ্রা আঁকে। ল্যারাটিন মান এ ধমের এ অধম দাসের পুত্র বলাই আঁকা। বড় পণ্ডার পাঞ্জা ছাপ দেখিয়ে চিনলেন। চিঠিখানা পড়ে শোনানোর প্রয়োজন হলো না। গোজান এবং অশ্বারোহী দেখেই বাকিটা দাসপাত্র আন্দাজ করে নিয়েছেন অতিথি সৎকারে উনি পরাঙ্মুখ নন। তার কাছে সংবাদ পাওয়া গেল চন্দ্রভাগা নদীটি কোণারক মন্দিরের বিগ্রহের মতন অন্তর্হিত। গর্ভ মন্দিরের শূন্য সিংহাসন যেমন প্রমাণ দেয়, এককালে এ মন্দিরে মূর্তি ছিল সূর্যদেব, ভূষণ, হরিদর্শ যাই হোক, তেমনি চন্দ্রভাগার মরা খাদ থেকে অনুমান করা যায় সে কোথায় সেকালে ছিল অর্কতীর্থ। স্বচ্ছ তোয়া চন্দ্রভাগার খাদ নিত্য জোয়ার ভাটায় স্তরের পর স্তর বালিতে সম্পূর্ণ বুঝে গেছে। এখন সেখানে গোড়ালি ডোবে কি ডোবে না, স্নান করার প্রশ্নই ওঠে না। দাসপাত্র আরও জানালেন যে এখানে সমুদ্র স্থান নিরাপদ নয়, তবে সিকিক্র উত্তরে খুর্দা রাজ্যের প্রতিষ্ঠিত পদ্মদিঘিতে এখনো জলের অভাব হয়নি। অবগাহন স্থানে অসুবিধে নেই। গাঙ্গুলি বললেন, আমার তো মাথা খারাপ হয়নি যে এই জ্বর গায়ে চষা খেতে ঠেঙে দিঘিতে চান করতে যাব। দাসপাত্র তার বিচিত্র উৎকলী ভাষায় যা বলল তার অর্থ গ্রহণ হলো না গাঙ্গুলির, কিন্তু রূপেন্দ্রের কান দুটি লাল হয়ে উঠেছে। আর মিনু কি জানি কি করে বুঝে ফেলেছে। হাসির দমকে ওর পেট ফেটে যাবার জোগাড়। গাঙ্গুলি বলেন, সব কথা শ্যালের মতন অমন খ্যাঁক খ্যাঁক করে হাসো কেন বল দিনি? রূপেন্দ্রনাথের দিকে ফিরে প্রশ্ন করেন, কি বলছে ও? রূপেন্দ্রনাথ ঠিকমতো অন্যায় ব্যাখ্যা করলেন না। দাসপাত্রের বক্তব্যের সারাংশটুকু শুধু দাখিল করলেন। ও বলছে, কর্তামশাই যদি স্নান করতে না চান তাহলে বলভদ্র তার কাছে বসে পাহারা দিতে পারবে, আমাদের দুজনকে সুভদ্রা পথ দেখিয়ে নিয়ে যেতে পারবে দিঘিতে। বৃদ্ধ বলেন, তা এতে হেসে গড়িয়ে পড়ার কি হলো? মিনুর সঙ্গে রূপেন্দ্রনাথের দৃষ্টি বিনিময় হলো, কিন্তু কেউই হাসলেন না। দাসপাত্র একটু অপ্রস্তুত। বেচারি বুঝে উঠতে পারেনি যে মিনু ওই বৃদ্ধের চতুর্থ পক্ষ। সে ভেবেছিল বেটা বউ নিয়ে বৃদ্ধ তীর্থ ভ্রমণে এসেছেন, তাই সে বলতে চেয়েছিল পিতৃদেবকে বালকের জিম্মায় রেখে রূপেন্দ্র সস্ত্রীক পদ্মদিঘিতে অবগাহন করে আসতে পারেন। মিনুর নির্দেশ মতে রূপেন্দ্র বললেন, আমরা এখানে অন্নপাক করে মধ্যাহ্ন আহার করব, আর সুভদ্রা আর বলভদ্র আমাদের সঙ্গে মধ্যাহ্ন আহার সারবে। দাসপত্র আনন্দে স্বীকৃত। সেটা তো মহাপ্রভুর আশীর্বাদ আইকে, ব্রাহ্মণের প্রসাদ। বিগ্রহ নাই, তাতে কি হলো? কোণারক মন্দির ভাস্কর্যের খ্যাতি যে গৌর প্রসারিত। গাঙ্গুলি খুড়োর অত আদিক্ষেতা নেই, বিগ্রহহীন মন্দিরে মূর্তি দেখে বেড়ানো। অগত্যা রূপেন্দ্রনাথ মিনুকে নিয়ে মন্দির ভাস্কর্য দেখতে এগিয়ে গেলেন। দাসপাত্র দুজনের হাতে 2টি লাঠি ধরিয়ে দিল। ভাঙা পাথরের স্তূপে সাপের আধিক্য। পৌষ মাঘ তারা গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিল। এই ফাল্গুনে সত্য দীর্ঘ নিদ্রান্তে তারা গর্তের বাহিরে আসে নাগ খোঁজে নাগিনীকে। বসন্তকাল যে মিলনের ঋতু। দাসপাত্রের ভ্রান্তি এখনো অপনোদিত হয়নি। বিশেষ হেতুতে তাই সে নিজেও সঙ্গে গেল না মূর্তিগুলো দেখিয়ে দিতে। পুত্রকন্যাকেও যেতে দিল না। মন্দিরের বাহিরে কি জাতের মূর্তি আছে সে কথা তার অজানা নয়। আগেই বলেছি, আমাদের কাহিনীর কালে কোণারক মন্দিরের পোতা পর্যন্ত
প্রথিত ছিল বালির গর্ভে, রথচক্রগুলি তাই অদৃশ্য। পরিকল্পনাকার যে সূর্যরথের পরিকল্পনা করেছিলেন তা তখন বোঝার উপায় ছিল না, কিন্তু বর্তমানকালে জগমোহনের পূর্ব দিকে যে প্রকাণ্ড নবরত্নের স্ল্যাবটা দেখা যায়, এখন যার নিত্যপূজা হয়, তা তখনও ভেঙে পড়েনি। সেটি ছিল জগমোহনের প্রবেশদ্বারের উপর স্থানে। মন্দিরের কাছাকাছি এসেই কেটা নজরে পড়ায় থমকে দাঁড়িয়ে পড়ল মৃন্ময়ী। রূপেন্দ্র একটু ভেবে নিয়ে বললেন, চলো আমরা বরং ওদিকটা দেখি। ওদিক বলতে কোন দিক? মন্দিরের চতুর্দিকেই তো একই জাতের মূর্তি, অতি বিশাল অসংখ্য নরনারীর নগ্ন শৃঙ্গার দৃশ্য, অতি অন্তরঙ্গ রতিরঙ্গের মিলন দৃশ্য, এমনকি বিকৃত কামেরও প্রকাণ্ড প্রকাণ্ড যুগল মূর্তি। মৃন্ময়ী চোখ তুলে তাকাতে পারছিল না। বললে, যাক রূপদা, আমার শখ মিটেছে, চলো ফিরে যাই, ভালো লাগছে না। চলো, ওপরের পোতালের দেবদাসীগুলোর মূর্তিগুলি কিন্তু অপূর্ব। তা হোক, আমার গা ঘিন ঘিন করছে, চলো ফিরে যাই। চলো। দুজনে পায়ে পায়ে ফিরে আসতে থাকেন। মৃন্ময়ী গম্ভীরভাবে বলে, এতক্ষণ বুঝতে পারছি কেন সুভদ্রা আর বলাইকে উনি আসতে দিলেন না। কেন? বাহ, ওই অশ্লীল মূর্তিগুলো কি ভাই বোনের একত্রে দেখা উচিত? উচিত কি না সে প্রশ্ন অবান্তর, কিন্তু এই কথা তো নিশ্চয় যে ওদের বাড়ি যখন এত কাছে, তখন ওই প্রকাণ্ড মন্দিরের যাবতীয় মূর্তি ওরা ভাই বোনে বারে বারে দেখেছে। দেখেনি? একসঙ্গেও দেখেছে নিশ্চয়ই। হ্যাঁ, তা দেখেছে নিশ্চয়ই, কিন্তু কি বুঝেছে ওরা? রূপেন্দ্রনাথ জবাব দিলেন না। পায়ে পায়ে দুজনে গাঙ্গুলি মশাই যে বটবৃক্ষের নিচে বিশ্রাম করছেন সেদিকে এগিয়ে আসতে থাকেন। মৃন্ময়ী পুনরায় বলে, আর সেই জন্য দাসপত্র মশাই আমাদের মন্দির দেখাতে নিজে এলেন না? সেই জন্যেই মানে? মিনু আর চোখে তার রূপতার দিকে একবার দেখে নিয়ে বললেন, আহা, বোঝো না যেন। ও হ্যাঁ, উনি তো আমাদের স্বামী স্ত্রী ভেবে বসে আছেন। হঠাৎ থমকে থেমে পড়ে মৃন্ময়ী। বলে, একটা কথা বলো তো রূপদা, আমার বদলে যদি সত্যিই তোমার সঙ্গে আজ কুসুম বৌঠান থাকতো, তাহলে তোমরা দুজন বোধহয় ঘুরে ঘুরে ওই মূর্তিগুলো দেখতে, তাই না? রূপেন্দ্রনাথ হেসে প্রশ্নটা উড়িয়ে দিতে চান। কি হলে কি হতো সে গবেষণা থাক। হঠাৎ দৃঢ় মুষ্টিতে মৃন্ময়ী ওর একখানা হাত চেপে ধরে। বলে, না, থাকবে না। সত্যি করে বলো তো, তোমার মনোগত ইচ্ছেটা কি? তুমি ওই মূর্তিগুলো দেখতে চাও, তাই না? তা যাও না, দেখে এসো। আমি বরং একাই ফিরে যাই। রূপেন্দ্র বললেন, হাতটা ছাড় মিনু। দূর থেকে দাসপাত্র মশাই দেখলে তার ভ্রান্ত ধারণাটা। মিনু তৎক্ষণাৎ ওর হাতটা ছেড়ে দেয়। রূপেন্দ্রনাথ বলেন, দেখ মিনু, এখানে তো জনমানব নেই, আর এটাও অনস্বীকার্য যে মূর্তিগুলো অতি অনবদ্য ভাস্কর্য। তা আমার সঙ্গে একসঙ্গে দেখতে যদি তোমার সংকোচ হয়, তাহলে আমি বরং এখানে অপেক্ষা করছি। তুমি এক চক্কর দেখে এসো। তুমি ঘুরে এলে আমি যাব। একসঙ্গে না হয় নাই দেখলাম। না, তুমি যাও। তোমার যখন অতই ইচ্ছে তখন দেখে এসো গে। আমি এখানে অপেক্ষা করছি, যাব না, আমি যাব না। আমার লজ্জা করবে। কার কাছে? নির্জনে নগ্ন স্নান করতে কারো তো কখনো লজ্জা করে না। কেমন করে জানলে? তুমি নিজে কখনো করেছ? কি, নির্জনে নগ্ন স্নান? নিশ্চয়ই। কেন, তুমি করনি? মিনু আবার আর চোখে ওকে একবার তাকিয়ে দেখে বলল, তুমি কৌশলে আমার প্রশ্নটা এড়িয়ে গিয়েছিলে। বলো না, আজ আমার বদলে যদি কুসুম বৌঠান তোমার সঙ্গে থাকতো, তাহলে তোমরা যুগলে ওই মূর্তিগুলো ঘুরে ঘুরে দেখতে, তাই না? রূপেন্দ্রনাথ সত্যকে এবার আর অস্বীকার করতে পারলেন না। বললেন, হ্যাঁ, দেখতাম। সে রাজি হলে। জানি না ওই মূর্তিগুলির যৌনতার ঊর্ধ্বে যে শিল্প সৌকর্য, তার নাগাল সে পেত কি না।
হয়তো সেও তোমার মতো এর মধ্যে শুধুই নরনারীর অন্তরঙ্গতাটুকুই দেখতে পেত। কোণারক মন্দিরের ভাস্কর্য অনবদ্য, হয়তো সে দেখতে পেত না সেটা। মিনু অধবদনে কি যেন ভাবল এক মুহূর্তের জন্য, তারপর বললে, সে নিশ্চয়ই রাজি হতো, সে তোমার স্ত্রী, তোমার কাছে তার আবার লজ্জা কি? রূপেন্দ্র বললেন, এটা যুক্তিগ্রাহ্য নয়। লজ্জা একটা অদ্ভুত মনোবৃত্তি। তুমি তো একা একাও ওগুলি ঘুরে দেখতে রাজি হলে না। আমি বলা সত্ত্বেও যে কোণারক মন্দিরের ভাস্কর্য গোটা হিন্দুস্থানের মধ্যে অতি অনবদ্য এক দ্রষ্টব্য। কেন রাজি হলে না মিনু? যেহেতু তুমি নিরাসক্ত হতে পারছো না। তোমার অবচেতনের একান্তে এই বোধটাই জাগ্রত রয়েছে যে তোমার রূপদা জানতে পারছে যে তুমি এগুলি দেখছ। অথচ তুমি যদি কুসুম মঞ্জরি হতে, তাহলে সানন্দে আমার সঙ্গে মন্দির পরিক্রমা করতে। না না, বাধা দিও না মিনু, আমার বক্তব্যটা শেষ হয়নি। তুমি আমার খুড়িমা হলে তোমার লজ্জা করার সঙ্গত, কিন্তু ভাই বোনের সম্পর্কটা যদি সত্যি হতো, তাহলে ভেবে দেখো, ওই বলভদ্র আর সুভদ্রা, ভেবো না ওরা কিছু বোঝে না। কথাটা তাঁর শেষ হলো না, অন্তরিক্ষ থেকে যেন দৈববাণী হলো, সব দেখলে নায়িকা? অম্লান বদনে মিথ্যা কথা বলে জবনিকাপাত ঘটালেন রূপেন্দ্র। হ্যাঁ, দেখে এলাম। এবার স্নানের আয়োজন করা যাক, রোদের তাপ বাড়ছে। আজ্ঞা, সুভদ্রা সে পাকে আছে, আপনাদেরকে পদ্মদিঘি লই যাবে। পদ্মদিঘিতে শুধু জলই নয়, পদ্মও এখনো আছে। পাথর বাঁধানো প্রাচীন ঘাট জীর্ণ এবং বিপজ্জনক। বাঁশ ও কঞ্চি দিয়ে বানানো আরেকটি ঘাটের কাছে সুভদ্রা ওদের পৌঁছে দিল। তার ভাই বলাই বৃদ্ধের কাছে পাহারায় আছে। পদ্মদিঘির চারধারে ঘন বন জঙ্গল। স্নানের ঘাট সম্পূর্ণ নির্জন, কিন্তু ঘাট একটাই, পুরুষ স্ত্রীর পৃথক ঘাট নেই। মৃন্ময়ী সুভদ্রার দিকে ফিরে বলে, তুই স্নান করতে এলি আর একটা শুকনো কাপড় নিয়ে এলি না? কি বোকা রে তুই! সুভদ্রা নত নয়নে নীরব রইল। রূপেন্দ্র এই জনহীন জলাশয়ের পদ্ম ফুলগুলিকে দেখছিলেন। দর্শকের অভাবে তারা সৌন্দর্য বিকাশের পথে কোনো বাধাই মানেনি। কোণারক শিল্পী যাঁরা ওই অনবদ্য ভাস্কর্যগুলি গড়েছিলেন, তারা নিশ্চয়ই দর্শকের অস্তিত্ব সম্বন্ধে সচেতন ছিলেন। কিন্তু এই পদ্মবনের অযুত নিযুত পদ্ম করেছেন যে প্রকৃতি, তিনি দর্শক সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন। হঠাৎ রূপেন্দ্র বলে বসেন, এবারও ভুল সিদ্ধান্তে উপনীত হয়েছ মৃন্ময়ী। এটা ওই কিশোরীর নির্বুদ্ধিতাজনিত হেতুতে নয়। জগন্নাথ ধামে প্রত্যাবর্তনের পূর্বে ওকে তোমার একটি ব্যবহৃত বস্ত্র দান করেছেও। মানে লোক সমাজে পরিধানের উপযুক্ত ওর দ্বিতীয় আচ্ছাদন নাই। সচরাচর এই নির্জনে ও নগ্ন স্নান করে থাকে, যা আজ সম্ভবপর নয়। সিক্ত বসনেই ওকে প্রত্যাবর্তন করতে হবে। সুভদ্রা কিছুই বুঝতে পারে না, যাতে না পারে তাই রূপেন্দ্র অত্যন্ত দ্রুত উচ্চারণে বিশুদ্ধ বঙ্গভাষে মৃন্ময়ীকে বক্তব্যটা জানিয়েছে। মৃন্ময়ী বলে, বুঝলাম, ওর না হয় দারিদ্র জড়িত বিড়ম্বনা। ঠাকুরমশাইয়ের ক্ষেত্রে হেতুটা কি? মহাশয় কেন এক বস্ত্রে এসেছেন? আমি অশ্বারোহণে এসেছি, ওজন কমাতে চেয়েছি। এক বেলা সিক্ত বস্ত্রে থাকলে আমার অসুখ করবে না। হয়েছে মশাই, হয়েছে। একজন তো জ্বরে কাত হয়েছেন, আর একজনও হন। আমার মাথায় এই বিদেশ বিভুঁয়ে আকাশ ভেঙে পড়ুক। তার মানে তুমি আমাকে স্নান করতে বারণ করছো? আগে না মশাই, আপনি একটু আড়ালে যান। সুভদ্রা 3 ডুব দিয়ে এক ছুট্টে বাড়ি চলে যাবে, আর আমি স্নান সেরে ওই ঝোপের আড়ালে গিয়ে ভিজে শাড়ি পাল্টাবো। তারপর এই ভিজে শাড়িটা জলকাচা করে দেবো, তাই পরে আপনি স্নান করবেন। আমি তোমার শাড়ি পরবো? কেন, যাবে তাইলে? না, যাবে না,
তোমার কাছে আমার অথবা আমার কাছে তোমার আবার সংকোচ কিসের? এই তো সেদিন দুর্গাখুড়ো বলছিলেন তোমার খুড়িমা তো বিনা ঘুণসি যোগে তোমাদের দাওয়ায় হামা দিয়ে ফিরেছেন। বিনা ঘুণসি যোগে মানে? মানে নিতান্ত শৈশবে, যখন পরিধেয় বস্ত্র তো ছাড়ো, তোমার মাজায় ঘুণসি বাঁধার কথাও কারোর মনে পড়েনি। মিনু দুহাতে মুখ ঢাকে। কি অসভ্য তোমরা! তাহলে আড়ালে যাই? তা আড়ালেই যদি যেতে হয় তাহলে তুমিই বা শুধু শুধু শাড়িটা ভিজাবে কেন? এখানে তো ত্রিসীমানায় লোকজন নেই। মৃন্ময়ী অবাক হয়ে বলল, তার মানে? মানে বোঝাটা কি এতই শক্ত? আমি বিনা ঘুণসি স্নানের কথা বলছি। মৃন্ময়ী ছোট্ট একটা পাথর ছুঁড়ে মারল রূপদাকে লক্ষ্য করে। লক্ষ্যভ্রষ্ট হলো। রূপেন্দ্র বললেন, ফসকে গেল তো, চলি। মৃন্ময়ী বললেন, না, একটু দাঁড়াও রূপদা। আবার দাঁড়াবো কেন? স্নানের আগে তোমার পায়ে একটু আবির দেব। আজ যে দোল পূর্ণিমা। ওর পেট কোঁচড়ে যে আবিরের পুঁটুলি ছিল এতক্ষণ তা নজরে পড়েনি। মৃন্ময়ী তা থেকে একটু আবির নিয়ে রূপেন্দ্রের পায়ে দিল, সুভদ্রার মুখে মাখিয়ে দিল। রূপেন্দ্র বললেন, আমাকে একটু আবির ধার দেবে মিনু? তাহলে আমিও সুভদ্রার কপালে টিপ পরিয়ে দিয়ে আশীর্বাদ করতাম। মৃন্ময়ী তার কোঁচড় থেকে পুলিন্দাটা বার করে দিল। রূপেন্দ্র ওই কিশোরীর কপালে গালে আবির মাখিয়ে দিলেন। সুভদ্রা দুজনকে প্রণাম করল। রূপেন্দ্র মৃন্ময়ীর দিকে ফিরে বললেন, মনে আছে মিনু, তুমি যখন ওই সুভদ্রারই বয়সী, তখন এক দোল পূর্ণিমায় আমি তোমার মুখে আবির দিতে চেয়েছিলাম, আর তুমি দৃঢ় আপত্তি করে দুহাতে মুখ ঢেকে বলেছিলে না। বিনা আবিরেও মৃন্ময়ীর গাল দুটি লাল হয়ে উঠল। বলল, বলো তো রূপদা, সে সময় কে বেশি বোকা ছিল, তুমি না আমি? দুজনেই সমান নির্বোধ ছিলাম। তাই আমি তোমার আপত্তিটা মেনে নিয়ে বলেছিলাম, বোকা মেয়ে, এত ভয়, নির্জনে পেয়েও তোমার কপালে শুধু একটি টিপ পরিয়ে ছেড়ে দিয়েছিলাম। গালে মুখে মাখাতে সাহস হয়নি। আজ বুঝি তার শোধ নিতে চাও সুভদ্রার সামনেই? রূপেন্দ্র জবাব দিলেন না। দু হাতে আবির নিয়ে মাখিয়ে দিলেন মিনুর মুখে, মাথায়, গালে, গলায়। মিনু থরথর করে কেঁপে উঠল, আর খিলখিল করে হেসে উঠল সুভদ্রা। পর মুহূর্তেই পদ্মপুকুরের অতল তলে ঝাঁপিয়ে পড়ল মিনু। অপরাহ্নের দিকে দুর্গা গাঙ্গুলির জ্বরটা ছেড়ে গেল, কিন্তু তিনি কিছুতেই সে রাত্রে জগন্নাথ ধামে প্রত্যাবর্তনে স্বীকৃত হলেন না। সর্বাঙ্গে প্রচণ্ড বেদনা, পূর্ণিমা না ছাড়লে বাতের ব্যথাটাও কমবে না। বুদ্ধি জোগাল দাসপাত্র। তার এক ভাইপো নাকি পৃথকন্ন হয়ে বাস করে পাশের বাড়িটাতেই। শালিকার বিবাহ উপলক্ষে সে দিন তিনেক হলো সপরিবারে পিপলি গেছে। বাড়িটা খালি। বাড়ি বলতে অবশ্য মাঝারি মাপের একটা উলু খড়ের ঘর, আর সংলগ্ন এক চালা ঘরে প্রায় ঘর জোড়া তক্তবোস, তার উপর শীতলপাটি বিছানা। দাসপাত্রের ভ্রাতুষ্পুত্র ওই তক্তবোসে সপরিবারে শয়ন করে, ছেলে মেয়ে সহ সস্ত্রী। ওদের তিনজনের স্থানাভাব হবার কথা নয়। রূপেন্দ্র আপত্তি করতে যাচ্ছিলেন, কিন্তু তার আগে দুর্গাখুড়ো বলে ওঠেন, এই হলো পাকা মাতার বুদ্ধি। কথায় বলে, হলে সুজন, তেঁতুল পাতায় নজন। ঠিক আছে, তাই ব্যবস্থা করো। দাসপাত্রের ঘরণী মৃন্ময়ীকে জনান্তিকে ডেকে নিয়ে তার বিচিত্র ভাষায় যা বললে তার মর্মার্থ, তীর্থের পথে শয়নের কোনো বাধা কি যাত্রী নিবাসে বা চটিতে মানা চলে? শুধু দেখতে হবে কে কারে কোল পাঁজরে নিয়ে শুলো, ব্যাস। হাসতে হাসতে প্রৌঢ়া বললেন, আপনার কর্তাটিরে কহিবে কি গোটে রাতির জন্য সুভদ্রাই হয়ে যাবে। অর্থাৎ দেবী সুভদ্রা যেমন এক পাশে বলরাম, অপর পার্শ্বে জগন্নাথ দেবকে নিয়ে নিত্য শোভমানা, মৃন্ময়ীর কর্তাও যেন তেমনি এক রাত্রের জন্য এক পাশে পিতা, অপর কোলপাঁচরে পত্নীকে নিয়ে শয্যা গ্রহণ করেন। এতে দোষ নেই। মৃন্ময়ী প্রথমটা বুঝে উঠতে পারেনি, পরক্ষণেই তার কান দুটি লাল হয়ে ওঠে। বুঝতে পারে
কিভাবে কর্তার ভ্রান্তি গৃহিণীতে সংক্রামিত হয়েছে। হওয়াটাই স্বাভাবিক, ভুলটা ওরা ভেঙে দেয়নি, না মৃন্ময়ী নিজে না রূপেন্দ্রনাথ। প্রয়োজনও বোধ করেনি, একটা রাত যে থাকতে হতে পারে এটা তো আগে আন্দাজ করেনি। এখন এত বিলম্বে কি করা উচিত মৃন্ময়ী বুঝে উঠতে পারে না। এ বেলায় তিনজনেরই পূর্ণিমার পারণ, কাঁচা ফলার। মৃন্ময়ী অবশ্য পূর্ণিমায় দুবেলাতেই অন্ন সেবায় অভ্যস্ত, কিন্তু আজ অবস্থা বিপাকে সেও কলাটা শশাটা দিয়ে মিষ্টান্ন সহযোগে পিতৃ রক্ষা করল। সূর্যাস্ত হবার তর্স হয়েছে না আজ পূর্ণচন্দ্রের। কোনারক মন্দিরের বিমান আর জগমোহনের ফাঁকে ওই যেখানে বিশাল ঝাম্পান সিংহটা মারাত্মকভাবে ঝুঁকে আছে, পড়তে পড়তে পড়ছে না, সেই খাঁজে উঠল রূপোর থালাখানা। ঝাঁকে ঝাঁকে চলছে অগুন্তি জোনাকি। সমস্ত প্রকৃতি জ্যোৎস্না মদিরায় যেন মোহগ্রস্ত। দাসপাত্র বাইরের দাওয়ায় এক বালতি জল আর একটি পিতলের গাড়ু রেখে গেলেন, একটি লাঠিও। পরামর্শ দিলেন, রাতটা যদি কোনো দরকারে বাইরে যাওয়ার প্রয়োজন হয় তাহলে বেশি দূরে যাওয়া ঠিক হবে না, আর প্রতি পদক্ষেপে লাঠি ঠুকে ঠুকে যাওয়াটা জরুরি। না বড় শিয়ালের উপদ্রব নেই, বন বিড়াল বা গোল বাঘারা মানুষকে ডরায়, তবে ভাঙা পাথরের স্তূপে বাস করেন তেনারা, সে যাঁদের নাম রেতের বেলা করা মানা। কুলুঙ্গিতে একটি পিতলের প্রদীপে যথেষ্ট রেড়ির তেল ঢেলে জেলে দিলেন। রূপেন্দ্র বলেছিলেন কোনো প্রয়োজন নেই, চাঁদের আলোই তো আছে। তা আছে, জানলা দিয়ে এক মুঠো জ্যোৎস্না এসে পড়েছে শীতল পাটিতে। কিন্তু বৃদ্ধ বললেন, না, বাতিটা জ্বলুক, নতুন জায়গা, রাতের ঠক্কর খাওয়ার ভয় আছে, তাকে রাতে 2-3 বাইরে যেতে হয়। দাসপাত্র গৃহিণীর মতো শয়নের ব্যবস্থা অবশ্য করা হয়নি। দুর্গা গাঙ্গুলি মধ্যমণি। গো গাড়িতে আসার সময় মৃন্ময়ী দুটি কার্পাস উপাদান এনেছে, সে দুটি ওদের দুজনকে দিয়ে নিজে একটা পুঁটুলি মাথায় দিয়ে এক প্রান্তে শুয়েছে। দুর্গা একটি খেদোক্তি করলেন, বৃথায় গা গতরে ব্যথা হলো, টাকাগুলান জলে গেল, অক্কতীর্থে না কোন ঠাকুর দেবতা, না হলো তীর্থস্থান। রূপেন্দ্র বললেন, মন্দির ভাস্কর্য কিন্তু অনবদ্য। দুর্গা একটি বিজৃম্ভণ মিশ্রিত প্রশ্ন করলেন, তোমরা দুটিতে ঘুরে ঘুরে তাই দেখলে বুঝি সকালে? না, খুড়িমা আর দেখলেন কোথায়, উবড়ো খাবড়া পাথরের জমিতে হাঁটতে ওর পায়ে লাগছিল, আমি একাই দেখলাম দুপুরে। মৃন্ময়ী অবাক হলো, মানুষটা নিপাট সাত্ত্বিক, কিন্তু আজকাল মিছে কথা আটকায় না ওর জিবে, আশ্চর্য। দুর্গা শ্রীহরি বলে পাশ ফিরলেন মধ্যমণি। ধর্মপত্নী মুখ হলেন এতক্ষণে। মৃন্ময়ী সারা গায়ে আঁচলটা টেনে টুনে তাঁর দিকে পিছন ফিরে পাশ ফিরল। অল্প কিছুক্ষণের মধ্যেই শোনা গেল বৃদ্ধের নাসিকার ধ্বনি। রূপেন্দ্রের নিঃশ্বাসও সমতালে শোনা যেতে থাকে। দুজনেই ঘুমিয়ে পড়েছেন, কিন্তু কিছুতেই ঘুম এলো না মৃন্ময়ীর। তার বারে বারে মনে পড়ে যাচ্ছে সারাদিনের অভিজ্ঞতা, মুখে আবির মাখা, স্নানান্তে বস্ত্র পরিবর্তন, চুরি করে গাছের ফাঁক দিয়ে দেখা, শাড়ি পরে নগ্ন গাত্রের রূপেন্দ্রের স্নান দৃশ্য। আচ্ছা, সে যখন স্নান করছিল তখন উনিও কি? না, তা হতে পারে না। কিন্তু দুপুরে একা একা ওই বিশ্রী পাথরের মূর্তিগুলো তো ঘুরে ঘুরে দেখেছেন, তখন তো বিবেকে বাঁধেনি। মনে পড়ে গেল এক ঝলক দেখা দণ্ডায়মান দুটি নরনারীর অন্তরঙ্গ সঙ্গম দৃশ্য। এক সন্তানের জননে মৃন্ময়ীর এ বিষয়ে কোনো ব্যক্তিগত অভিজ্ঞতাই নেই। দাম্পত্য জীবনের অন্তরঙ্গ পর্যায়ে বলতে ও বোঝে নিরন্ধ্র অন্ধকারে এক বৃদ্ধের কামেচ্ছায় আত্মসমর্পণ করা। নায়িকাও যে সক্রিয় হতে পারে, হয়, এটা ওর ধারণার বাইরে। মনে হচ্ছে ভুল করেছে ফিরে এসে। নিশ্চয়ই শুধু চোখের দেখায় দোষের কিছু ছিল না, থাকলে রূপদা একা একা তা ঘুরে ঘুরে দেখত না। নিঃশব্দে মৃন্ময়ী উঠে বসে, স্বামীকে ডিঙিয়ে
ও পাশের ঘুমন্ত মানুষটাকে দেখে। নগ্নগাত্রে চিত হয়ে আছেন রূপেন্দ্র। এক মুঠো চাঁদের আলো এসে পড়েছে তার মুখে, বুকে। নিঃশ্বাসের তালে তালে উপবিত শোভিত কবাট বক্ষটা উঠছে নামছে। এক দৃষ্টি তাকিয়ে থাকলো মিনু। ওর মনে পড়ে গেল কুসুম বৌঠানের কথা। আচ্ছা, কুসুম মঞ্জুরিও কি এমন ঘুম না আসা চাঁদনি রাতে ওই মানুষটাকে এমন করে লুকিয়ে দেখত? শুধু দেখত, তারপর কি ইচ্ছে হলে পাথরের মূর্তির ওই নায়িকার মতো? দুর্গা গাঙ্গুলি কাশলেন। তৎক্ষণাৎ শুয়ে পড়ল মৃন্ময়ী। দুর্গা উঠলেন, বসলেন। ইতিউতি কি যেন খুঁজছেন তিনি। মৃন্ময়ী মৃদু ভাষে প্রশ্ন করে, কিছু খুঁজছেন? এই এক বিড়ম্বনা। ও পাশে রূপেন্দ্র ঘুমোচ্ছে বলে নয়, গাঙ্গুলির এই চতুর্থ পক্ষ তাঁর সন্তানকে জঠরে ধারণ করতে পারল, কিন্তু আজও আপনি ছেড়ে তুমি নৈকট্যে আসতে পারল না। বৃদ্ধ বললেন, না, খুঁজছি না কিছু, কোন দিক দিয়ে নামবো তাই ভাবছি। মৃন্ময়ী জবাব দেওয়ার আগেই রবীন্দ্রনাথ এক লাফে নেমে পড়েন চৌকি থেকে। বলেন, আসুন এদিক দিয়ে। বাইরে যাবেন বুঝি? হ্যাঁ, লাঠি গাছখানা দাও দিনি, তোমরা ভিতর থেকে দৌড়টা বন্ধ করে দাও বরং। কেন, আপনার কি ফিরতে দেরি হবে? না না, দেরি হবে কেন, এমন কিছু বেশি দেরি হবে না। তাহলে দরজা বন্ধ করার কি দরকার? আমি যেখানেই বসে আছি, আপনি ঘুরে আসুন। বৃদ্ধ বিরক্ত হলেন। আহ, সব কথায় তক্ক করো কেন বলো তো? দোর খালি পেলেই তেনারা লতিয়ে চৌকাট ডিঙিয়ে ঘরে ঢোকেন। ওই রেতে যাদের নাম করতে নেই। দোর বন্ধ করে দাও, আমি ফিরে এসে টোকা দিলে খুলে দিও বরং। বৃদ্ধ যাবার সময় দোটা টেনে ভিজিয়ে দিয়ে গেলেন। রূপেন্দ্রনাথ উঠে দাঁড়িয়েছিলেন, দরজা বন্ধ করতে এগিয়ে গেলেন না। ফিরে এসে তক্ত বসে বসলেনও না ফের। দরজার পাশে খাড়া দাঁড়িয়ে রইলেন। মৃন্ময়ী বসে আছে, শোয়নি। প্রদীপটা জ্বলছে। রূপেন্দ্রনাথের ছায়া পড়েছে বিপরীত দেওয়ালে। মধ্য গগনে উন্নীত চাঁদের এক মুঠো চৌকো নকশাটা জানলার ফোকর দিয়ে চুরি করে ঘরে ঢুকে যেটা এতক্ষণ চৌকির ওপর লুটোপুটি খাচ্ছিল, সেটা নেমে পড়েছে বিছানা থেকে, যেন রূপেন্দ্রকে অনুসরণ করে। মৃন্ময়ী বললে, দাঁড়িয়ে কেন, বসু রূপদা। না, ঠিক আছে। দাঁড়িয়েই জবাব দিলেন রূপেন্দ্র। ভ্রু কুঞ্চনা হল মৃন্ময়ীর। পরক্ষণেই বললে, ও, সে কথাটা তো আমার খেয়াল হয়নি। ঠিক আছে, আমি না হয় দাঁড়িয়ে থাকছি, বসো তুমি। কিন্তু নির্জন ঘরে এক বিছানায় তো আমরা আগেও বসেছি রূপদা, বসিনি? হঠাৎ হেসে ওঠেন রূপেন্দ্র। দূর পাগলি, না না, সেসব কিছু নয়, বস তুই, এই তো আমি বসছি। যথেষ্ট দূরত্ব রেখে দুজনে চৌকির দু প্রান্তে বসলেন। মধ্যবর্তী অন্তর্হিত বৃদ্ধের উপস্থিতি সম্বন্ধে দুজনেই সচেতন। রূপেন্দ্র বালিশে ঠাসান দিয়ে আধশোয়া, মৃন্ময়ী কিন্তু বসে আছে। হঠাৎ বলল, দুপুরে মন্দির দেখতে আবার যখন গেলে তখন আমাকে ডাকলে না কেন? বাহ, তুই তো দেখবি না বললি। মানুষের মন কি বদলায় না? তুমিও তো এককালে বলতে সারা জীবন বিয়েই করবে না। রূপেন্দ্র তাড়াতাড়ি প্রসঙ্গটা বলতে দিলেন। বললেন, ঠিক আছে বাপু, তুই যদি চাস কাল সকালে আমরা আবার মন্দির ঘুরে দেখতে পারি। তোমার খুড়ো মশাই কি জানেন মন্দিরে কি জাতের মূর্তি আছে? বোধ হয়। কেন? মৃন্ময়ী কেন জবাব দিল না। জানতে চাইল, তোমার খারাপ লাগেনি রূপদা? গা ঘিনঘিন করেনি? না তো, গা ঘিনঘিন করবে কেন? মূর্তিগুলো তো অনবদ্য। চূড়ান্ত অশ্লীল নয়, অন্তত আমার কাছে নয়। শ্লীল অশ্লীল শব্দগুলো আপেক্ষিক, যুগে যুগে তার সংজ্ঞা বদলায়। বুঝলাম না। স্বাভাবিক, যেহেতু শিল্প সম্বন্ধে তোর কোনো প্রাথমিক জ্ঞান নেই। কিন্তু খুড়ো এখনো ফিরছেন না কেন? একটু এগিয়ে গিয়ে দেখব। মৃন্ময়ী কিছু বলল না। রূপেন্দ্র নিজেই উঠে গেলেন, দোর খুলে বাইরে বের হলেন। পূর্ণিমার আলোয় বহুদূর পর্যন্ত পরিষ্কার নজর যাচ্ছে। ত্রিসীমানের বৃদ্ধকে দেখা গেল না। রূপেন্দ্র দাওয়া থেকে নেমে পড়লেন। এদিক ওদিক রীতিমতন সন্ধান করে অনেকক্ষণ পরে ফিরে এলেন। মৃন্ময়ী একই ভঙ্গিতে বসে আছে, হাঁটুর ওপরে
চিপুকটা রেখে। রূপেন্দ্র বললেন, আশ্চর্য, খুড়োকে ত্রিসীমানায় কোথাও দেখতে পেলাম না। মৃন্ময়ীর একটা দীর্ঘশ্বাস পড়ল। বললে, এখন কি করবে? তাই তো ভাবছি। ওর কোনো বিপদ হয়েছে বলে কি তোমার মনে হচ্ছে রূপদা? বিপদ না, বিপদ কি হতে পারে? নরখাদক বাঘ এই তল্লাটা নেই। তার দাদা দাসপাত্র আগেই বলেছেন। খুড়োর কাছে কানাকড়িও নেই। তিনি যুবতী নারীও নন যে কেউ অপহরণ করবে। তাছাড়া তেমন কিছু ঘটলে তো খুড়ো চিৎকার করতেন। তাহলে তাহলে মানে ওর এই ব্যবহারের একটা যুক্তিসঙ্গত কারণ থাকবে তো। হঠাৎ এই সমস্যার সমাধানটা পরিষ্কার হয়ে গেল ওর কাছে। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন অনেকক্ষণ। একটা দীর্ঘশ্বাস পড়ল ওর। গম্ভীর হয়ে বললেন, তুমি কি এটা জানতে মৃন্ময়ী? তৎক্ষণাৎ চৌকি থেকে লাফ দিয়ে নেমে পড়ে মিনু। ওর পায়ের কাছে বসে পড়ে দুটি পা জড়িয়ে ধরে বললে, বিশ্বাস করো রূপদা, আমি কিছুই আন্দাজ করিনি। উনি এই ষড়যন্ত্রের কথা মনে রেখেই এখানে ভাঙা মন্দির দেখতে এসেছেন। আমাদের দুজনকে এইভাবে এক ঘরে বন্দি করার ফোন দিয়েছে। কিন্তু এই বিশ্রী ষড়যন্ত্রের কথাটা আমি কিছুতেই জানতাম না। তাহলে আমার আগে তুমি ব্যাপারটা এমন চট করে আন্দাজ করলে কেমন করে? তুমি আমার চেয়ে বেশি বুদ্ধিমতী বলে? ঝরঝর করে কেঁদে ফেলল মিনু। বললে, না না না, অমন করে বলো না রূপদা। আমরা দুটিতে ষড়যন্ত্র করে এই দুর্ঘটনাটা ঘটাইনি। তোমার আগে আমি ওটা বুঝতে পেরেছি। তার দুটো কারণ। প্রথমত, ওই ফন্দিবাজ বুড়োটাকে তুমি ঠিক চেনো না, আমি হাড়ে হাড়ে চিনি। দ্বিতীয়ত, আমি একটা কথা জানি যা তুমি জানো না। সেটা কি? তোমার খুড়োকে আমি শাসিয়ে রেখেছি। ওই যজ্ঞটজ্ঞ করার আগে আমি গলায় দড়ি দেব। তোমার খুড়ো বুঝতে পেরেছে ওভাবে হবে না। বিশ্বাস করো। রূপেন্দ্র বিশ্বাস করলেন। বললেন, আহ, পা ছাড়, যা চৌকিতে উঠে বস। আর বসবি বা কেন? অনেকটা রাত বাকি, শুয়ে পড়। আর তুমি? আমিও শোব চৌকির এদিকে। অহেতুক রাত জাগবো কেন? আমাকে নিয়ে এভাবে এক বিছানায় শুতে তোমার আপত্তি হবে না? জবাব না দিয়ে রূপেন্দ্র এগিয়ে গেলেন দরজাটা ভেতর থেকে বন্ধ করতে। ও কি করছো রূপদা? দরজা কি ভেতর থেকে বন্ধ থাকবে? থাকবে না? যে লোকটা আমাদের এ ঘরে থাকতে দিয়েছে তার কি দোষ? তার সব কিছু চুরি হয়ে যাবে না দোর খোলা থাকলে? মৃন্ময়ী জবাব দিল না। দুজনেই উঠে বসলেন তক্ত বসে। দুজনে শুয়েও পড়লেন যথেষ্ট দূরত্ব রেখে। দুজনেই জেগে, এবং দুজনেই জানেন যে দুজনেই জেগে। রূপদা, বল, তুমি বলতে পারবে ঠিক কতক্ষণ ধরে তুমি আমাকে তুমির বদলে তুই বলছো? না, খেয়াল নেই। এ কথা কেন? তুমি আমাকে তুই, তুমি, আপনি 3 রকম সম্বোধনই করেছ জীবনের এক একটা পর্যায়ে। তোমার কিছুই খেয়াল নেই না? না, বল শুনি। ঘুম যখন হবেই না। সত্যি তোমার মনে পড়ে না ঠিক কবে তুই ছেড়ে আমাকে তুমি তুমি বলতে শুরু করেছিলে? বলছি তো, মনে নেই, বল না। সেও ঠিক এমনি এক দোল পূর্ণিমাতে হঠাৎ তুই ছেড়ে আমাকে তুমি বলতে শুরু করেছিলে। বলেছিলে, বোকা মেয়ে, রং মাখতে তোমার এত ভয়। আশ্চর্য, তোর মনে আছে ঠিক কবে আমি তোকে প্রথম তুমি বলেছিলাম? থাকবে না সেই প্রথম যে আমি তোমার চোখে খুকি ছেড়ে একটি পুরোপুরি মেয়ে হয়ে গেলাম। যাক সে কথা, কিন্তু আজ ঠিক কোন মুহূর্ত থেকে আমি তুমি থেকে তুই হয়ে গেছি বলো তো? জানি না, তুই বল। ঠিক যখন বুঝতে পারলে আমি এই ষড়যন্ত্রের অংশীদার নই, আর বুঝতে পারলে আমাকে এই ঘরে অরক্ষিত একা রেখে তুমি চলেও যেতে পারবে না, আমাদের দুজনকেই এই চৌকিতে শুয়ে বাকি রাতটা কাটাতে হবে, তাই না? নিজের মনকে তুমি ঠিক তখনই বোঝাতে চাইলে যে আমি পরস্ত্রী নই, আমি যুবতী নই, আমি তোমার সেই ছোট্ট মিনু। বলো, ঠিক বলিনি? তুই চিরটাকালি পাগলি রয়ে গেলি মিনু। নে এবার ঘুমোবার চেষ্টা করা যাক। হঠাৎ উঠে বসল মৃন্ময়ী।
বলল, না, এমন একটা অবাক রাত আমার জীবনে দ্বিতীয়বার আসবে না সোনাদা। আমি ঘুমোবো না। সোনাদা, হ্যাঁ, তোমার মনে নেই ছোটবেলায় তোমার ওপর খুশি হলে আমি তোমাকে রূপদার বদলে সোনাদা ডাকতাম? রূপেন্দ্র হাসলেন, বললেন, হ্যাঁ রে, মনে আছে, কিন্তু আজকে হঠাৎ আমার উপর খুশি হয়ে ওঠার কারণটা কি? তুমি যে মেনে নিলে আমার একমাত্র পরিচয় এটাই নয় যে আমি তোমার খুড়িমা, আমি পরস্ত্রী, আমি আজও সেই পড়শি মেয়েটাই আছি, তোমার চোখে সেই ছোট্ট মিনু। রূপেন জবাব দিলেন না। তোমারও ইতিমধ্যে অনেক পরিবর্তন হয়েছে কিন্তু সোনাদা। তাই নাকি? কেমন? আগে তুমি কিছুতেই মিছে কথা বলতে পারতে না, এখন কিন্তু অনায়াসে বলো। এই তো একটু আগে তোমার খুড়োকে বললে পাথরের জমিতে হাঁটতে কষ্ট হচ্ছিল বলে আমি তোমার সঙ্গে মন্দির ঘুরে দেখিনি। রূপেন্দ্র বললেন, দেখ মিনু, মিছে কথা আমি আগেও বলতাম না, এখনও বলি না, তবে সত্য বস্তুটার সংজ্ঞা ক্রমে ক্রমে বদলে যাচ্ছে আমার ধারণায়। আগে মনে হতো যা বাস্তবে ঘটেছে সেটাই সত্য, এখন মনে হয় শিব ও সুন্দরের সঙ্গে যা সম্পৃক্ত শুধু সেটাই সত্য, বাস্তবে তা ঘটুক না ঘটুক। বুঝলাম না। স্বাভাবিক, এসব কথা বুঝবার মতো শিক্ষার সুযোগ তো তোরা পাস না। আচ্ছা, বৌঠানকেও কি তুমি এভাবে কথায় কথায় ধমক দিয়ে থামিয়ে দিতে? রূপেন্দ্রনাথ লজ্জা পেলেন, বললেন, আমি দুঃখিত, তুই এ কথায় আঘাত পাবি তা ভাবিনি। আমি কিন্তু খুব সাধারণভাবে কথাটা বলতে চেয়েছিলাম, অর্থাৎ স্ত্রী শিক্ষার অভাবে হিন্দু সমাজে নারী ও পুরুষের মধ্যে চিন্তা রাজ্যে একটা প্রাচীর গড়ে উঠেছে। এবারও আমার বলার কথা বুঝলাম না, কিন্তু তা আমি বলবো না, কারণ তুমি তাতে বিরক্ত হবে। বরং তোমাকে জিজ্ঞাসা করি, আচ্ছা সোনাদা, আমার অনুরোধে তুমি খুড়োকে একটা মিছে কথা বলতে পারো আমার ভালোর জন্যে? ভূমিকা না করে সোজাসুজি বল না, কি কথা? না, সামান্য একটু ভূমিকা আমাকে করতেই হবে। কথাটা কি তা বলার আগে আমি বলে নিতে চাই, আমি মরতে চাই না সোনাদা। জীবনে যা চেয়েছিলাম তা পেলাম না, কোনোদিন পাবো না। অর্থের অভাব আমার নেই, কিন্তু অর্থ তো আমি চাইনি। যখন ছেলেবেলায় শিব পুজো করতাম, পুণ্যি পুকুর করতাম। হ্যাঁ, জীবনে আমি সুখী নই, কিন্তু তাই বলে বাঁচবার ইচ্ছে আমার শেষ হয়ে যায়নি। ঠিক কি বলতে চাইছিস মিনু? কাল তুমি তোমার খুড়োকে একটা মিছে কথা বলবে? মিছে কথা? কি কথা? বলবে যজ্ঞটজ্ঞর দরকার নেই, ওসব ব্যবস্থা ওকে করতে হবে না। আমার কথা সে শুনবে কেন? ও কথা তো আমি খুড়োকে আগেও বলেছি। দপদপ করে প্রদীপটা নিভে গেল, তাই দু হাতে মৃন্ময়ীকে আর মুখটা ঢাকতে হলো না। তার দু চোখ ছাপিয়ে যে অশ্রুর বন্যা নেমেছে তা ওর সোনাদা দেখতে পাচ্ছে না। অতি মৃদু স্বরে মৃন্ময়ী বললে, এবার শুনবে, যদি তুমি মিছে করে বলতে পারো আজ রাতের পর আর ওসবের দরকার নেই, বলবে আমি আমি কীভাবে বোঝাবো তোমাকে, বলবে আমি আজ রাতেই আবার মা হয়ে গেছি। রূপেন্দ্রনাথ বিদ্যুৎ স্পৃষ্টের মতন উঠে বসলেন। প্রদীপ নিভে গেলেও এতক্ষণে চাঁদের আবছা আলোয় চোখটা সয়ে এসেছে। মিনুকে দেখা যাচ্ছে না ভালো করে, কিন্তু তার অবস্থানটার আভাস পাওয়া যায়। মেয়েটা উপুড় হয়ে শুয়েছে, দু হাতে মুখ ঢেকে। রূপেন্দ্রনাথ বুঝতে পারেন মিনু কি নিদারুণ পরিস্থিতিতে পড়েছে। এ কথা কি মুখ ফুটে বলার? একটা দীর্ঘশ্বাস পড়ল তাঁর। বললেন, তুমি জানো না মিনু, বিজ্ঞানসম্মতভাবে ও কথা বলা যায় না। বিজ্ঞানসম্মতভাবে কি কথা বলা যায় না? ওই যে যা তুমি বললে, নরনারীর এক রাত্রেই মিলনেই মেয়েটি গর্ভবতী হয়ে যাবে। তোমার খুড়ো তো জানে না, ও ঝাড় ফুঁক কবচ মাদুলি সব বিশ্বাস করে। তোমার মতো ধন্বন্তরীর মুখের কথাই সে বেদ বাক্য বলে মেনে নেবে। রূপেন্দ্রনাথ একটু ভেবে নিয়ে বললেন, ধরো নিল, কিন্তু কিছুদিনের মধ্যেই তো তুই ধরা পড়ে যাবি। যাব, কিন্তু ততদিনে আমরা সময় পৌঁছে যাব। সেখানে আমি এতটা অসহায় নই,
আমার যা আছে, শোভারানী আছে, দেওর আছে, সেখানে আমার ইচ্ছের বিরুদ্ধে ও যা খুশি তাই করতে পারবে না। কথাটা যুক্তিযুক্ত। রূপেন্দ্রনাথ বললেন, ঠিক আছে রে মিনু, তোকে তো কোনোদিন হাতে করে কিছু দিতে পারিনি, আজ তোর মুখ চেয়ে এই মিছে কথাটাই না হয় বলবো আমি। তাছাড়া আমার মতে এই মিথ্যা ঘোষণার সঙ্গে শিব এবং সুন্দর সম্পৃক্ত, তাই এ সত্য। তোর হাতে যে বিষ তুলে দিতে হলো না, এতেই আমি সুখী। কিন্তু আর কথা নয়, এবার ঘুমোবার চেষ্টা কর বরং। আবার দুজনে শুয়ে পড়লেন চৌকির দুপ্রান্তে। মাঝখানে অনেকটা জায়গা খালি পড়ে থাকলো। রূপেন্দ্র জানতেও পারলেন না অদূরে নিঃশব্দ অশ্রুর বন্যায় ভেসে যাচ্ছে একটি অনিদ্রিতা যুবতী, অনিদ্রিতা এবং অনাদৃতা। রাত তখন প্রায় শেষ হয়ে এসেছে। চাঁদ অস্ত গেছে, অথবা পশ্চিম দিগন্তে মেঘের আড়ালে মুখ লুকিয়েছে। এদিকে ফর্সা হতে শুরু করেছে পূবের আকাশ। সূর্য আসন্ন, এখনো জলজল করে জ্বলছে শুকতারা। গাছ গাছালিতে পাখ পাখালির কলকাকলি শুরু হয়ে গেছে। কিন্তু তা সুষুপ্ত রূপেন্দ্রনাথের শ্রুতিতে প্রবেশ করলেও মস্তিষ্কে কোনো অনুরণন জাগাচ্ছে না। শেষ রাতের একটা গা শিরশিরে মিঠে হাওয়া বইছে। রূপেন্দ্রনাথ সুষুপ্তি থেকে সুপ্তির রাজ্যে, নির্জ্ঞান থেকে সজ্ঞান স্তরে উন্নীত হয়ে এখন স্বপ্ন দর্শন চেতনার তলে রয়েছেন। অদ্ভুত একটা স্বপ্ন দেখছেন তিনি। কুসুম মঞ্জরি এসেছে ওর কাছে, বিছানায় ঠিক ওর পাশে শুয়ে আছে, কোল ঘেঁষে। প্রায় প্রতি রাত্রি ইদানিং কুসুম মঞ্জরিকে স্বপ্ন দেখেন। বোধ করি সজ্ঞান চিন্তায় তার কথাই বেশি করে স্মৃতিচারণ করেন বলে। কিন্তু স্বপ্নের মধ্যে কুসুম মঞ্জরি দেখা দেয় একটা কালো অবগুণ্ঠনে মুখখানি ঢেকে। বোধ করি ওটা মৃত্যু লোকের কৃষ্ণজিনাংশুক যবনিকা। রূপেন্দ্রনাথ প্রতি রাত্রেই তাকে অনুরোধ করেন অবগুণ্ঠন উন্মোচিত করতে, কিন্তু মঞ্জরি তা করে না, অথবা করতে পারে না। রূপেন্দ্র সেই স্বপ্নে দেখা মঞ্জরিকে দুহাত বাড়িয়ে ধরতে যান, আর সে ক্রমেই দূরে সরে যায়। স্বপ্ন মঞ্জরি প্রতিদিনই কি একটা কথা বলতে চায়, যা বলতে পারে না, বলা হয় না। তার আগেই ওর ঘুমটা ভেঙে যায়। আজও তাই হলো। কুসুম মঞ্জরি এসেছে, কিন্তু এ কি, আজ আর নেই কোনো অবগুণ্ঠন, কৃষ্ণ যবনিকার রহস্যান্তরাল। শুধু তাই নয়, চির বিড়াবনতা মঞ্জরি আজ উদ্দাম, তার বক্ষাবরণ অন্তর্হিত, তার কামনা বাসনা যেন যুগল সমুদ্রোচ্ছ্বাসের মতন উদ্বেলিত। রূপেন্দ্রনাথ দুই হাত বাড়িয়ে ওকে বুকে টেনে নিতে গেলেন। আশ্চর্য, কি অপরিসীম আশ্চর্য! চির লাজ নম্রা কুসুম মঞ্জরি দূরে সরে গেল না, বরং ঝাঁপিয়ে পড়ল ওর কবাট বক্ষে। কোনারক জগমোহনের উপর জঙ্ঘায় খোদিতা বিপরীত রত্তাতোরা রমণীর মতন। রূপেন্দ্র ওর কর্ণমূলে বললেন, ধরা দিলে শেষ পর্যন্ত। ওর সর্বায়ব তখন রথিরঙ্গে থরথর করে কাঁপছে। বোধ করি ওর অবচেতনে প্রত্যাখ্যাতা হবার একটা আশঙ্কা ছিলই। সেটা অপসৃত হতেই ও উদ্দাম হয়ে উঠল। রূপেন্দ্রের প্রশ্নের জবাবে কি একটা কথা বলতে গেল, বলা হলো না। তার পূর্বেই রূপেন্দ্রের ওষ্ঠাধর নিবিড় নিষ্পেষণে নীরব করে দিল মেয়েটিকে। পরিরিপ্সু কণ্ঠলীনার বাক্যস্ফূর্তির ক্ষমতা রইল না আর। ক্ষণ পল দণ্ড নিয়ে তা মাপা যায় না। দীর্ঘ দীর্ঘ সময়। যৌবনের চুম্বন তৃষ্ণা মিটিয়ে যেন ক্ষান্ত হল রত্তাতুরা। নিঃশ্বাস নিতে আলিঙ্গন মুক্তা হল, আর তৎক্ষণাৎ স্বপ্নস্তর ত্যাগ করে জাগর বাস্তবে প্রত্যাবর্তন করলেন রূপেন্দ্রনাথ।
অনুভব করলেন তার বুকের ওপর উবুর হয়ে যে মেয়েটি শুয়ে আছে, নিজ দেহ ভারে যার স্তনযুগল ওর রোমশ বক্ষে নিষ্পেষিত, সে কুসুম মঞ্জরি নয়। বালার্ক সূর্যের আলোয় তাকে চিনতে পারলেন। স্বপ্নভঙ্গের তীব্র ক্ষোভে উঠে বসলেন, ওকে ঠেলে সরিয়ে দিয়ে। মৃন্ময়ী পুনরায় ঝাঁপিয়ে পড়তে চাইছিল ওর বুকে। দুই দৃঢ় মুষ্টিতে ওকে ধরে ফেললেন ওর দুই বাহুমূল, যেন প্রতিবর্তী প্রেরণায়। শুধু বললেন, ছি। বজ্রাহতা হয়ে গেল মৃন্ময়ী। এর মানে কি? ওর চোখে বলির পশুর দৃষ্টি। কাঁঠাল পাতা খাওয়াতে খাওয়াতে আর আদর সোহাগ করতে করতে হঠাৎ যখন ঘাতক খড়গখানা হাতে তুলে নেয়, তখন বোধ করি এমনই দৃষ্টিতে তাকিয়ে থাকে ছাগ শিশু। জানতে চায় হঠাৎ কি হলো। হতভাগিনী মৃন্ময়ী বেচারি বোঝেনি যে এতক্ষণ যে মেয়েটি রূপেন্দ্রের আদর সোহাগ উপভোগ করছিল, সে এক স্বপ্ন নায়িকা, যার ভূমিকায় অজান্তে আযৌবন উপেক্ষিতা মিনু অভিনয় করেছে কয়েকটি খণ্ড মুহূর্ত। রূপেন্দ্র চৌকি থেকে নেমে পড়েছেন, পোশাক পরিধান করতে শুরু করেছেন, মাথায় চড়ালেন উষ্ণিস, মাজায় বেঁধে নিলেন তরবারি। এখনো পর্যন্ত তো দুজনে নির্বাক। মিনু ইতিমধ্যে তার আঁচল দিয়ে সারা দেহ ঢেকে নিয়েছে। অপরিসীম লজ্জায়, চরম অপমান আর শয্যাতীত বেদনায় যেন পাথর হয়ে বসে আছে। রূপেন্দ্রনাথ দ্বারের অর্গল উন্মোচনের উপক্রম করতেই কোনো ক্রমে বলল, কোথায় যাচ্ছ? ঘুরে দাঁড়ালেন রূপেন্দ্রনাথ। এই প্রথম সংযম হারালেন উনি। বললেন, কাল তুমি গা ঘিন ঘিন করার কথা বলছিলে না মিনু? আমি যাচ্ছি পদ্মদিঘিতে একটা ডুব দিয়ে আসতে। নির্জলা মিথ্যা ভাষণ। কিন্তু কেন? রূপেন্দ্র পণ্ডিত, রূপেন্দ্র জ্ঞানী, তাহলে তিনি কেন এইটুকু বুঝলেন না যে স্বপ্ন জগতে তিনি যে আনন্দ লাভ করেছেন, সেজন্য তাঁর আত্মধিক্কার নিষ্প্রয়োজন। আর আত্মধিক্কার দেওয়ার প্রয়োজনে ওই হতভাগিনীর কাটা ঘায়ে লবণ নিক্ষেপ অহৈতুকী ধর্ষকামিতার বিকার। রূপেন্দ্রনাথ দ্বার খুলে বেরিয়ে এলেন। সকাল হয়ে গেছে। দেখলেন অশ্ববৃক্ষ তলে দুর্গা খুড়ো মুখ প্রক্ষালন করছেন। তার সঙ্গে দৃষ্টি বিনিময় হলো, কিন্তু কেউ কোনো সম্ভাষণ করলেন না। রূপেন্দ্রের অশ্বটি রজ্জুবদ্ধ অবস্থায় অপেক্ষা করছিল। বিনা সম্ভাষণে রূপেন্দ্র অশ্বারোহণে যাত্রা করলেন জগন্নাথ ধামের দিকে। সূর্য তখনও ওঠেনি। পূর্ব গগনে জেগে আছেন শুধু তামসাচারী দেবারিকুলের গুরু শুক্রাচার্য। রূপেন্দ্র চলেছেন তার বিপরীতে, দক্ষিণ পশ্চিমাভিমুখে। কাহিনীটি দীর্ঘ, অতি দীর্ঘ। সব কথা গুছিয়ে বলার না আছে সময় না পরিবেশ। বস্তুত আমি এই কাহিনীর লেখক এখনো অন্ধকারে হাত রাখছি কীটদষ্ট পুরাতন গ্রন্থের পাতায় অষ্টাদশ শতাব্দীর মধ্যযুগকে। রূপমঞ্জরির সন্ধানে আমার হালো সেই খ্যাপা খুঁজে ফেরে পরশ পাথর। তোমরা অবশ্য কথা বলতে পারো, বাবু হে লেখক, এতক্ষণ ধরে ধানাই পানাই করলে রূপেন্দ্রনাথের কথা বলছো, কুসুম মঞ্জরির কথাও, কিন্তু অষ্টাদশ শতাব্দীর প্রথম নারী বিদ্রোহিণী রূপমঞ্জরির কোনো আভাসও তো এ পর্যন্ত দিতে পারোনি। সে কোথায়? তা বটে। এবার সংক্ষেপে শেষ করে সে কথাই বলি। যতদূর জানতে পেরেছি, রূপেন্দ্রনাথের সঙ্গে জগন্নাথ ধামের গোবর্ধন মঠে সমকালীন শঙ্করাচার্যের সাক্ষাৎকারটি আদৌ ফলপ্রসূ হয়নি। শঙ্করাচার্য জানতে চেয়েছিলেন, ক্যা মানতে হ্যাঁ রে বেটা? রূপেন্দ্রনাথ বিশুদ্ধ সংস্কৃতে প্রত্যুত্তরে জানিয়েছিলেন যে তিনি গৌড়মণ্ডলের অন্তর্ভুক্ত বর্ধমান ভুক্তির এক ভেষগাচার্য। গোবর্ধন মঠে এসেছেন পূর্বাঞ্চলের ধর্মগুরুর নিকট কিছু সামাজিক অনুশাসন সম্বন্ধে অবহিত হতে, স্ত্রী শিক্ষা বিষয়,
বাল্যবিবাহ নিরোধ বিষয়ে, সহমরণ প্রথা বর্জন বিষয়ে। ধর্মগুরুর ভরসাচ্ছাদিত ভ্রুযুগল কুঞ্চিত হয়েছিল। তিনি এবার সংস্কৃত ভাষায় জানতে চাইলেন প্রশ্নকর্তা দশনামী কোন সম্প্রদায়যুক্ত। রূপেন্দ্র জানিয়েছিলেন তিনি সন্ন্যাসী নন, গৃহী। তিনি মন্ত্র দীক্ষাও গ্রহণ করেননি, সৎগুরুর সন্ধান পাননি বললে। শঙ্করাচার্য পরামর্শ দিয়েছিলেন, সর্বপ্রথমে সদ্গুরুর সন্ধান করো, দীক্ষা গ্রহণ করো, জপ তপ সাধন করো, না হলে মুক্তি পাবি না। অন্তরের বিরক্তি চেপে এবার রূপেন্দ্র বলেন, আমি মুক্তির সন্ধানে আসিনি আচার্যদেব। আমি জানতে এসেছি স্ত্রী শিক্ষা, বাল্যবিবাহ এবং সহমরণ প্রথা সম্বন্ধে আপনার কি সামাজিক অনুশাসন। শঙ্করাচার্য ওকে বুঝিয়ে দিয়েছিলেন, না, ব্রাহ্মণ কন্যার 8 বছর পর্যন্ত সারস্বত সাধনায় বাধা নেই। অবশ্য অন্যান্য সম্প্রদায়ের বালিকাদের অক্ষর পরিচয় নিষ্প্রয়োজন। তারা বার, ব্রত, পূজাবিধি শিখবে ওই 8ম বর্ষ পর্যন্ত, কারণ 8ম বর্ষে তু ভবেত গৌরী। তারপর বালিকাদের ধ্যান, জ্ঞান, নিধি, ধ্যানসন শুধুমাত্র তাদের পরম পতি দেবতা। বিধবা তার সম্মার্গ সহমরণ, অন্যথায় দীক্ষা গ্রহণ, গুরু চরণার বিন্দ আশ্রিত নিষ্ঠাময়ীর জীবন। চূড়ান্ত বিরক্ত হয়ে রূপেন্দ্রনাথ নিষ্ক্রান্ত হলেন গোবর্ধন মঠ থেকে। এখানে হলো না, হবে না। সংস্কার মুক্ত মহাজ্ঞানের সন্ধান কোথায় পাবেন? দ্বারকা, রামেশ্বরম, হিমালয়, নাকি স্বরগোস্বামী অনুসারে উত্তরসূরির পদরজধন্য বৃন্দাবন ধাম? নিতান্ত ঘটনাচক্রে এই সময় পথি পার্শ্বে এক ত্রিকালদর্শী সন্ন্যাসীর সঙ্গে ওর সাক্ষাৎ হয়ে যায়। পাকদণ্ডী পথে রূপেন্দ্র হনন করে এগিয়ে চলেছেন। গাছের ছায়ায় শুয়েছিলেন অতিবৃদ্ধ সন্ন্যাসী। সাদা বাংলায় ডাক দিয়ে বললেন, বাবা, একটু এদিকে আসবি? রূপেন্দ্র থমকে থেমে পড়ে বলেছিলেন, আমি কবরদক শূন্য সন্ন্যাসী ঠাকুর। দাড়ি গভীর জঙ্গলের মধ্যে দিয়ে এক গাল হেসে বৃদ্ধ বলেছিলেন, তোর কাছে কবরদক ভিক্ষা করিনি এক বজ্ঞা বেটা। রূপেন্দ্রনাথ স্তম্ভিত। এগিয়ে এসে বলেন, আপনি আমাকে চেনেন? এর আগে কখনো দেখেছেন? না রে বেটা, তবে এটুকু জানি তুই এক বজ্ঞা কোবরেজ। আর জানি গোবর্ধন মঠের গোয়ালে পাঁচন বাড়ির ঠ্যাঙানি খেয়ে কেন্দ্রাপসারী পথে নিরুদ্দেশে ছুটে চলেছিস। কেন্দ্রাপসারী বললেন, ঠাকুর, ভুল বললাম নাকি রে? বলবিদ্যায় কেন্দ্রের অভিমুখের আকর্ষণকে তো কেন্দ্রাভিকর্ষী বলে। তার মানে কেন্দ্র থেকে ক্রমশ দূরে সরে যাওয়াকে। তবে পড়াশোনা তো বহুদিন করিনি, সব ভুলে গেছি রে বেটা। রূপেন্দ্র ওর পদপ্রান্তে বসে পড়ে বলেন, ডাকছিলেন কেন বাবা বলুন? ধুনির আগুনটা নিভে গেছে, চকমকে ঠুকতে পারি না, হাতে জোর নেই। আগুনটা জ্বেলে দিবি? দেব, নিশ্চয়ই দেব। ধুনি জ্বেলে দিলেন। টিকে আগুন দিয়ে বড় চিলিমটাও ধরিয়ে দিলেন। সন্ন্যাসীর প্রাণপণ বাধা সত্ত্বেও তাকে মকরধ্বজ জাতীয় কি একটা ওষুধ খাইয়ে দিলেন। তারপর বললেন, এবার বলুন, কি করে জানলেন আমার নাম আর আমি যে গোবর্ধন মঠে ব্যর্থকাম হয়েছি? এই বৃদ্ধ সন্ন্যাসী দিলেন পথের সন্ধান। স্বীকার করলেন, সাধনার প্রথম স্তরে কিছু কিছু বিভূতি লাভ করে উনি ভুল করে বসে আছেন। ছলনাময়ীর লীলা। মানুষজনকে দেখলেই বুঝতে পারেন সে কালো না ভালো, তার সামান্য পরিচয়। রূপেন্দ্রনাথ বলেন, আমি কি খুঁজে বেড়াচ্ছি তা জানেন? না রে বেটা, তবে এটুকু জানি তোর নিজের মুক্তির পথ নয়। রূপেন্দ্র তখন সব কথা খুলে বলেন, কি তার জীবনের লক্ষ্য। সন্ন্যাসী বললেন, তোর সমস্যার সমাধানের কথা আমি বলতে পারবো না বাবু, কিন্তু যে পারবে তার হক হদিশ বতাতে পারি। না, দ্বারকা, রামেশ্বরম, যোশীমঠ নয়, বৃন্দাবন ধামও নয়। তুই সোজা কাশীধামে গিয়ে বাবা বিশ্বনাথের চরণ জোড়া জড়িয়ে ধর। রূপেন্দ্র সহাস্যে বললেন, সন্ন্যাসী ঠাকুর, বাবা বিশ্বনাথ লিঙ্গমূর্তি, তাঁর চরণ জোড়া আমি পাবো কোথায় যে জড়িয়ে ধরবো? পাবি রে বেটা, পাবি। অচল বিশ্বাস রাখ, তাহলেই অচল বিশ্বনাথ নয়, সচল বিশ্বনাথের সাক্ষাৎ পাবি। কাশীতে নয়, ব্যাস কাশীতে তাঁরই চরণ জোড়া জড়িয়ে ধরিস।
সেই ন্যাংটা বাবা যদি না পারে, তাহলে ভূভারতে আর কেউ পারবে না, যা। সন্ন্যাসী নিদ্রা বিভূত হলেন। রূপেন্দ্র এটাকে দৈব নির্দেশ হিসেবে গ্রহণ করে চললেন উত্তরমুখ শেরশাহী বাদশাহী সড়ক ধরে কাশীধাম। সচল বিশ্বনাথ, তাঁর সাক্ষাৎ পাওয়া কি অতই সহজ? কখন কোথায় থাকেন টেরই পাওয়া যায় না। এই শোনা গেল বাবা আছেন দশাশ্বমেধ ঘাটে। দৌড়ল শত শত দর্শনার্থীর দল। গিয়ে শুনল বাবা ভাসতে ভাসতে চলে গেছেন কেদার ঘাটে। অসি থেকে বরুণা তত তিনি ক্রমাগত সন্তরণে অতিক্রম করেন। ঘাট দিয়ে পায়ে হেঁটে নয়, তিনি যে দিগম্বর। সমস্ত রাত্রি হয়তো আকণ্ঠ গঙ্গাজলে নিমজ্জিত হয়ে বসে আছেন। কি শীত, কি গ্রীষ্ম। তারপর যেই গঙ্গার ঘাটে প্রথম স্নানার্থীর আবির্ভাব ঘটে, অমনি বাবা সাঁতরে চলে যান ব্যাসকাশীতে। জনশ্রুতি তিনি দাক্ষিণাত্যের সন্ন্যাসী। কাশীধামে যখন প্রথম আসেন, তখনও বেনি মাধবের ধ্বজাটা মাথা খাড়া করে ওঠেনি। আওরঙ্গজেবের মৃত্যুই তো হয়েছে ৩৬ বছর আগে, ১৭০৭ খ্রিস্টাব্দে। জনশ্রুতি এই সন্ন্যাসী নাকি প্রায় ২৫০ বৎসরকালে ওই কাশীধামের বিপরীতে ব্যাসকাশীতে লীলাময় হয়েছিলেন। নানান ঘাটে ঠেকতে ঠেকতে আমাদের কাহিনীর নায়ক একদিন এসে পৌঁছলেন কাশীধামে। যেবেন এই পারানির কড়ি সন্তরণে অতিক্রম করলেন গঙ্গা। ওপারে জনমানব শূন্য বালিয়াড়ি। দূর থেকে তাঁর দর্শন পাওয়া গেল। বসে আছেন পদ্মাসনে, জনহীন প্রান্তরে, বালির ওপরে, চোখ দুটি নিমিলিত, ধ্যানস্থ, সম্পূর্ণ বিবস্ত্র। তবে ওর মধ্যদেশ এতই স্ফীত যে মেয়েদের মৈনাকে তাঁর, না ভুল হলো, তাঁর নয়, দর্শনার্থীর লজ্জা নিবারণ হয়ে থাকে। বিশালাকায় পুরুষ, মণ্ডিত মস্তক, দাড়ি গোঁফের বালাই নেই এই সন্ন্যাসীর। একজন কাশীবাসী পরমাণিকের কীর্তি এটি। জপ তপ পূজা পূজা সে কিছুই করে না। বিশ্বনাথ দর্শন বা গঙ্গা স্নানের প্রয়োজন হয় না তার। সগর্বে বলে, কোন শালা যমদূত মরার পর আমাকে ছুঁতে পারবে না। কারণ তার সাধন মার্গ বড় বিচিত্র। সপ্তাহে ২ দিন বুধ আর এতোয়ার সে ঝড় ঝঞ্ঝা বজ্রপাতের বাধা মানে না। ব্যাসকাশীতে চলে আসে নৌকা বেয়ে। ধ্যানস্থ বাবাকে খৌরি করে দিয়ে যায়, বাবা টেরও পান না। ভক্তরা যা ফলমূল মিষ্টান্ন নিবেদন করে যায় তা পড়ে থাকে ছড়িয়ে ছিটিয়ে। কাক, গাংশালিক আর শ্রীগাল নির্দ্বিধায় তাতে উদরপূর্তি করে যায়। বাবা অচল বিশ্বনাথই জানেন ধ্যান ভঙ্গ হলে সচল বিশ্বনাথ সেই বায়স ও শিবাকুলের উচ্ছিষ্টে উদরপূর্তি করেন কিনা। ধ্যানমগ্ন ত্রৈলঙ্গ স্বামীকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন রূপেন্দ্র। বাবা টেরও পেলেন না। এখন নিরন্তর অপেক্ষা করা ছাড়া উপায় নেই। ততক্ষণে চৈতালি রৌদ্র প্রখর হতে শুরু করেছে। হ্যাঁ, চৈতালি রৌদ্র। পুরো ১৩ মাস সময় লেগেছে কপোর্তকহীন অবস্থায় পুরী থেকে কাশীধাম আসতে। এমন কত চৈতালি দিনে উদয় ভানু অস্তাচলে উপনীত হয়ে দেখেছেন। সমস্ত দুপুরের লুয়ের ঝড়ে বাবার সর্বাঙ্গ প্রায় ঢেকে যেতে বসেছে, অথচ তাঁর ধ্যানভঙ্গ হয়নি। নিতান্ত সৌভাগ্য বলতে হবে, বাবার ধ্যানভঙ্গ হল। অতলান্ত একজোড়া চোখ মেলে বাবা বললেন, ক্যা মাংতে হ্যায় রে বেটা? আগন্তুক করজোড়ে বললেন, আশীর্বাদ প্রভু। রুখে উঠলেন দুর্বাসা, কিউ ভ্রষ্টাচারীকে কিউ আশীর্বাদ করু? রূপেন্দ্র স্তম্ভিত। জ্ঞানও তো জীবনে কখনো কোনো পাপ করেননি। সজ্ঞানে সত্যপথ থেকে তিলমাত্র বিচ্যুত হননি। আর বাবার দৃষ্টিতে তিনি ভ্রষ্টাচারী। করজোড়ে বললেন, কহিয়ে প্রভু, ক্যা পাপ কিয়া হ্যায় मैंने? क्या तो গঙ্গাপুত্র পিতামহ ভীষ্ম তো নেই है? এই প্রশ্নের কি জবাব? রূপেন্দ্র নীরব রইলেন। পরক্ষণেই বাবা মন্ত্রোচ্চারণ করেন, ন তপস্তপ ইত্যাহ ব্রহ্মচর্যং তপোত্তমম ঊর্ধ্বরেতা ভবদস্তু সদেবনো তু মানব।
সর্বপ্রকার জপ তপ পূজা চরণ বিধির শ্রেষ্ঠ হচ্ছে ব্রহ্মচর্য। যিনি ঊর্ধ্বরেতা, তিনি মানুষ নন, देवता। हाँ, मैंने मान ली, लेकिन महाभारत का महर्षि कृष्णद्वैपायन व्यासदेव जी, वो क्या था? देवता, ब्रह्मचारिण या भ्रष्टाचारी? क्यों रे बेटा, तू तो महापंडित हो, बता ना तू। কেন এভাবে তিরস্কৃত হচ্ছেন তা বুঝতে পারেন না, কিন্তু নিশ্চয়ই তার কোনো অজ্ঞান অপরাধে অসন্তুষ্ট হয়েছেন ত্রিকালজ্ঞ ঋষি। তাই প্রশ্নের জবাবে যুক্ত করে নিবেদন করলেন, महर्षि कृष्णद्वैपायन व्यासदेवजी तो महान ब्रह्मचारी परम भागवत थे प्रभु। कैसे? विदुर जननी को उन्थने लात तो नहीं मारा था ना? আবার সব কিছু গুলিয়ে যাচ্ছে। কি বলতে চান উনি? সন্ন্যাসী একই নিঃশ্বাসে বলে চলেন, सोच ले मूर्ख, जो मंदभागिनी तेरी कृपा मांगने को लिए आई थी, वो तो माता अंबिका की तरह आंख बंद नहीं की, माता अम्बालिका की तरह पांडुर भी न हो गई तो। दुरंत विस्मय এবার সাদা বাংলায় প্রশ্ন করেন, কার কথা বলছেন প্রভু? রূপেন্দ্র নিজের অজ্ঞাতসারে হিন্দি ছেড়ে বাংলায় প্রশ্ন করেন। এবার ত্রৈলঙ্গ স্বামীও হিন্দি ছেড়ে সংস্কৃতে প্রত্যুত্তর করলেন, গদ্য নয়, তাৎক্ষণিক ছন্দবদ্ধ পদে, শার্দুল বিক্রীড়িত ছন্দে, বাল ও চাপল্যের কিশলয়, কৈশোরের অর্ধস্ফুট কুসুমকলি আর যৌবনের লীলা কমল। সৃষ্টির যজ্ঞে পূর্ণাহুতি দিতে দিতে অর্ঘ্য ডালি সাজিয়ে এসেছিল সীমন্তনী নারী, যেন পরম ভাগবত ব্রহ্মচারী ব্যাসদেবজির চরণ প্রান্তে মাতা বিদুর জননী। অহবত কি নিদারুণ নিয়তি! নায়িকার ললাট লিখন শুধু নিষ্ঠুর পদাঘাত। রূপেন্দ্রনাথ বজ্রাহত। একি বলছেন বাবা? কামার তা মৃন্ময়ীকে প্রত্যাখ্যান করেছেন বলে কখনো তো কোনো অনুশোচনা হয়নি। পরদার গমন পাপ নয়, অথচ এই ত্রিকালজ্ঞ সংসার ত্যাগী মহাসন্ন্যাসী ছন্দবদ্ধ পদে ব্যাসদেব আর বিদুর জননীর প্রসঙ্গ টেনে এনে করজোড়ে সবিনয়ে বলেন, अगर आप निर्देश दें तो मैं वापस जाके उनसे माफ़ी मांग लूँगा। सन्यासी गरजे ओठेन, माफ़ी? हाँ, वो क्या बैठी है तेरे लिए? तो सन्यासी तार विचित्र भाषे बुझिए देन, तोर बचपन के साथी तोर काछे अमृत चाइलो, तुई दिली ना। से तोर काछे जहर चाइलो, ताओ दिली ना तुई। आर कि करते पारतो से हतभागिनी? धर्म रक्षार तागिदे तार स्वामी नियुक्त तामसाचारी पशुर हाथ थेके नारी धर्मके रक्षा करार प्रयोजने गलाय फाँस दिए सेई अभिमानित सीतामयीर मतो पाताल प्रवेश करेছে। थरथर करे काँपते काँपते बालिर ओपर बसे पड़लेन श्रोता। मीनू, मृण्मयी, से एक फोঁটা मेয়েটা, যে মেয়েটা শেষ সাক্ষাতে বলেছিল, জীবনে আমি সুখী নই, তবু মরতেও আমি চাই না সোনাদা। আর যাকে উনি শেষ সম্ভাষণ করে এসেছেন গা ঘিনঘিন করছে বলে ডুব দিতে যাচ্ছি, সে নেই। সে আজ অমর্ত্য লোকের বাসিন্দা। সে তার কথা রেখেছে, আর কোনোদিন তোমার কাছে কিছু চাইতে আসবো না সোনাদা। না, আর কেউ কোনোদিন তার নারীত্বকে অপমান করতে পারবে না। না তার সাত পাকের নিষ্ঠুর অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ জরাগ্রস্ত অক্ষম স্বামী, না পুত্রেষ্টি যজ্ঞের অছিলায় কোনো বামাচারী কামাচারী, না ঊর্ধ্বরেতা থাকার অহংকারে কোনো আত্মাভিমানী ব্রহ্মচারী। তাকিয়ে দেখলেন মহাসন্ন্যাসী পুনরায় ধ্যানস্থ। নিঃশব্দে উঠে দাঁড়ালেন। হলো না, কিছুই হলো না। নারী মুক্তির স্বপ্ন সার্থক হবার নয়। এখন একমাত্র লক্ষ্য সেই অলক্ষ্য লোক, যেখানে প্রতীক্ষা করে আছে সীমন্তনী কুসুম মঞ্জরি তার স্বামীর পথ চেয়ে, আর মিনু তার সোনাদার। চলতে শুরু করতেই পিছন থেকে আহ্বান এলো, লটকা রাজা। করজোড়ে ঘুরে দাঁড়ালেন আবার। সন্ন্যাসী নিমিলিত নেত্র, কিন্তু তার দক্ষিণ হস্তের তর্জনীটা
ডানে বামে দুলছে। এক দফা গলতি কিয়া বেটা, বাস দুসরে দফা নেহি। রূপেন্দ্র আদৌ বিস্মিত হলেন না। ওর আত্মহননের সংকল্পটা যেন এই সন্ন্যাসীর পক্ষে অনুমান করা নিতান্ত জাগতিক কার্যকারণ সূত্রে। বাবা এবার তাকালেন, বুঝিয়ে বললেন, যাদের লীলা খেলা শেষ হয়ে গেছে তাদের শান্তি বিঘ্নিত করিস না, কিন্তু যাবৎ জীবন কর্মণ্যে ব্যাধিকারস্তে। তোর কাজ তো শেষ হয়নি। নারী মুক্তি, নারী শিক্ষা, সতীদাহ নিবারণ। তুই না তোর ধর্মপত্নীকে জবান দিয়ে বসে আছিস, তাকে সরস্বতী মায়ের পায়ের তলায় পৌঁছে দিবি। ঝরঝর করে কেঁদে ফেলেন রূপেন্দ্র। বললেন, কি করব বাবা, কি করতে পারি আপনি বলুন? মৃত্যু এসে যে ছিনিয়ে নিয়ে গেল। তো ক্যা হুয়া? তোর মা, তোর জন্মভূমি যে তোর পথ চেয়ে বসে আছে রে বেটা, তার মায়ের অতৃপ্ত বাসনা পূরণ করার ব্রত যে তোর মায়ের, সে তোকে ডাকছে, তুই শুনতে পাচ্ছিস না? হতবুদ্ধির মতো রূপেন্দ্র বললেন, আমার মা তার মায়ের অপূর্ণ বাসনা পূর্ণ করবেন বলে আমার সাহায্য চাইছেন? কে তিনি? কোথায় তিনি? হাঁ রে বেটা, তোর চুন্নি মুন্নি মাই। বুঝিয়ে বললেন, কুসুম মঞ্জুরির সাধনা ব্যর্থ হয়নি, সাধনায় প্রাণ দিয়েছে সে, কিন্তু বিদায়ের পূর্বে নতুন প্রাণকে প্রাণবন্তও করে দিয়ে গেছে। মহাকবি ভারতচন্দ্রের আশীর্বাণী ব্যর্থ হবার নয়। মদনারী রিপুর বিধানে এ মিলন সার্থক হবেই। রবীন্দ্রনাথ এবার পূর্বাভিমুখী গঙ্গার স্রোতধারার পথে চলেছেন গৌরমণ্ডলের দিকে, জন্মভূমির সন্ধানে, আত্মজার সন্ধানে, রূপ মঞ্জরির সন্ধানে। আজ এই পর্যন্তই রইল। নমস্কার।